শরীরের ভেতরে এমন একটা কারখানার কথা কল্পনা করা যাক, যে কারখানা কখনোই ঘুমায় না। মানে দিনরাত ২৪ ঘন্টা এটি এমন সব অণু তৈরি করে যাচ্ছে যা আক্ষরিক অর্থেই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু যদি বাইরে থেকে আসা কোনো ক্ষতিকর ভাইরাস সেই কারখানাকে হাইজ্যাক করে ফেলে, হ্যাঁ, আজ আমরা সরাসরি সেই অবিশ্বাস্য কারখানার একেবারে ভেতরে প্রবেশ করব। আমাদের চোখের সামনে এখন কোষের সাইটোপ্লাজম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা সংক্ষেপে যেটাকে আমরা ইআর বলি, তার একটা চমৎকার 3D অ্যানিমেশন ভাসছে। রাইট, অ্যানিমেশনটা আসলেই দারুণ। এই কোষীয় তরলের ভেতর জুম করলে দেখা যাচ্ছে অসংখ্য দানাদার কণা। কিছু সাইটোপ্লাজমে মুক্তভাবে ভাসছে, আবার কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে শক্তভাবে লেগে আছে। এই পর্দাবিহীন দানাদার অঙ্গাণুগুলোই হল কোষের প্রোটিন ফ্যাক্টরি হিসেবে সুপরিচিত রাইবোজোম, যারা মূলত প্রোটিন সংশ্লেষণ বা তৈরির কাজ করে। একদম ঠিক। আর এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল জীবজগতের প্রতিটি কোষেই এর দেখা মেলে। মানে সেটা আদিকোষ বা প্রোক্যারিওটিক হোক, কিংবা আমাদের মতো প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক হোক, সব জায়গাতেই রাইবোজোম আছে। ঠিক এই কারণে একে ইউনিভার্সাল অর্গানেল বা সর্বজনীন অঙ্গাণুও বলা হয়। কারণ প্রোটিন ছাড়া তো প্রাণ অচল, তাই না? হ্যাঁ, পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে প্রোটিন লাগবেই, আর প্রোটিন বানাতে হলে রাইবোজোম লাগবে। অ্যানিমেশনটিতে আরেকটা দারুণ ব্যাপার দেখা যাচ্ছে। খেয়াল করলে দেখবেন সাইটোপ্লাজমে অনেকগুলো রাইবোজোম যখন একটা সুতোর মতো গঠনকে কেন্দ্র করে মুক্তোর মালার মতো পরপর গেঁথে থাকে, তখন সেই বিশেষ অবস্থাকে বলা হয় পলিরাইবোজোম বা সংক্ষেপে পলিসোম। ও আচ্ছা, পলিসোম। আর দেন রাইবোজোম যে আজ আমরা এত নিখুঁতভাবে 3D মডেলে দেখতে পাচ্ছি, এর আবিষ্কারের পেছনের ইতিহাসটা কিন্তু বেশ দীর্ঘ। ১৯৫৩ সালে বিজ্ঞানী রবিনসন এবং ব্রাউন সর্বপ্রথম উদ্ভিদ কোষের ভেতরে এই ভারী কণাটি পর্যবেক্ষণ করেছিলেন। হ্যাঁ, রবিনসন এবং ব্রাউনের ওই কাজটা ছিল একদম শুরুর দিকের। দাঁড়ান, তার মানে প্রথমে উদ্ভিদ কোষে এর দেখা মিলেছিল, কিন্তু এর গঠন নিয়ে তো তখনও খুব একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। এরপর ১৯৫৪ সালে বিজ্ঞানী অ্যালবার্ট ক্লড একটা যুগান্তকারী কাজ করেন, তাই না? রাইট, অ্যালবার্ট ক্লড। তিনি যকৃৎ বা লিভার কোষের সাইটোপ্লাজমকে সেন্ট্রিফিউজ যন্ত্রে প্রচণ্ড বেগে ঘোরান। সেন্ট্রিফিউজ করে তিনি মূলত আরএনএ সমৃদ্ধ ৬০০ থেকে ২০০০ অ্যাংস্ট্রম, বা বলতে পারেন ৬০ থেকে ২০০ ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট কতকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা আলাদা করতে সক্ষম হন। তখন তিনি এর নাম দিয়েছিলেন মাইক্রোসোম। ঠিক ধরেছেন। মাইক্রোস্কোপের প্রযুক্তি তখনও খুব একটা উন্নত ছিল না বলে ক্লড আসলে শুধু ঝাপসা কিছু কণাই দেখেছিলেন। এরপর ১৯৫৫ সালে রোমানিয়ান কোষবিজ্ঞানী জর্জ প্যালেদ এই কণাগুলোকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করেন। জর্জ প্যালেড, হ্যাঁ। তিনি কোষের সাইটোপ্লাজমের এই ভারী পদার্থটি রাসায়নিক গঠন বিশ্লেষণ করে দেখেন যে এটি মূলত আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। তাই তিনি এর নাম দেন রাইবোনিউক্লিয় প্রোটিন বা সংক্ষেপে আরএনপি। আচ্ছা, মানে প্রথমে মাইক্রোসোম, তারপর আরএনপি। হ্যাঁ, আর এই আবিষ্কারের পথ ধরে অবশেষে ১৯৫৮ সালে বিজ্ঞানী রিচার্ড বি রবার্টস আগের সেই রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকল অফ মাইক্রোজোমস শব্দগুচ্ছকে কেটেকুটে একটা জুৎসই সংক্ষিপ্ত রূপ দেন। তিনি প্রথমবারের মতো এর নামকরণ করেন রাইবোজোম। দেন একটা কোষে এই রাইবোজোম ঠিক কতগুলো থাকতে পারে সেটা নিয়ে একটু ধারণা দেওয়া যাক। সংখ্যাটা শুনলে যে কারো মাথা ঘুরে যেতে বাধ্য। একদম, সংখ্যাটা আসলেই বিশাল। আমরা যদি খুব সাধারণ একটা ব্যাকটেরিয়া, ধরুন কোলাই কোষের কথা ধরি, একটা মাত্র কোলাই কোষের ভেতরে এদের সংখ্যা প্রায় ২০,০০০, মানে 20,000। অবিশ্বাস্য ব্যাপারটা ভাবুন, একটা আণুবীক্ষণিক ব্যাকটেরিয়ার ভেতরে ২০,০০০ প্রোটিন ফ্যাক্টরি। আরও অবাক করার মতো তথ্য হল, একটা কোষের সম্পূর্ণ শুষ্ক ওজনের প্রায় ২২ ভাগই দখল করে থাকে এই রাইবোজোমগুলো। কোষের এত বিশাল একটা অংশ শুধু এই একটা অঙ্গাণুর দখলে। এর পেছনের লজিকটা কিন্তু খুব সহজ। যে কোষে প্রোটিন সংশ্লেষণ বা তৈরির হার যত বেশি, সেই কোষে রাইবোজোমের সংখ্যাও তত বেশি হবে। কোষ তো আসলে প্রোটিনেরই একটা বিশাল নেটওয়ার্ক, আর কি? হ্যাঁ, সেটা ঠিক। আর এদের বিস্তৃতির কথা যদি বলি, এরা শুধু সাইটোপ্লাজমে ভেসে বেড়ায় না। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের মাতৃকা বা স্ট্রোমা, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াসের পর্দা এবং এন্ডোপ্লাজমিক জালিকার গাত্রেও এদের ছড়াছড়ি। মানে এরা সব জায়গায় ছড়িয়ে আছে। রাইট। এর বাইরেও
ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজমে খুব ক্ষুদ্রাকার রাইবোনিউক্লিয় প্রোটিন কণা বা আরএনপি আবিষ্কৃত হয়েছে। মানে কোষের যেখানে প্রোটিনের কাজ, রাইবোজোম সেখানেই উপস্থিত। দেন এখন যদি আমরা রাইবোজোমের একটা সূক্ষ্ম 3D ডায়াগ্রামের দিকে তাকাই, এর জ্যামিতিক আকার এবং ভৌত গঠনটা একদম স্পষ্ট বোঝা যাবে। হ্যাঁ, ডায়াগ্রামটা দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়। ডায়াগ্রামটাতে পরিমাপগুলো বেশ ইন্টারেস্টিং। জ্যামিতিক দিক থেকে এরা প্রধানত উপবৃত্তাকার এবং দুপাশ থেকে সামান্য চ্যাপ্টা। তবে এরা সবসময় যে একই রকম থাকে তা কিন্তু নয়। কখনো এদের গোলাকার বা ডিম্বাকার দেখায়, আবার কখনো ত্রিকোণাকার বা পঞ্চভুজাকারও হতে পারে। আকৃতিটা বেশ পরিবর্তনশীল বলতে গেলে। রাইট। নির্দিষ্ট ডাইমেনশনের কথা বললে একটা রাইবোজোম চওড়ায় প্রায় 22 ন্যানোমিটার এবং উচ্চতায় প্রায় 20 ন্যানোমিটার হয়ে থাকে। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে, এর তো কোনো পর্দা বা মেমব্রেন নেই। তাহলে এই 22/20 ন্যানোমিটারের কাঠামোটা একসাথে টিকে থাকে কিভাবে? এটাই আসলে এর ভৌত গঠনের সবচেয়ে সুন্দর দিক। এটি সম্পূর্ণ আবরণবিহীন বা পর্দাবিহীন একটা অঙ্গাণু। এটি মূলত প্রোটিন এবং রাইবোজোমাল আরএনএ বা সংক্ষেপে আরআরএনএ দিয়ে তৈরি, যেন ইটের সাথে সিমেন্টের গাঁথুনি, বুঝলেন? ও, ইটের সাথে সিমেন্ট, চমৎকার একটা উপমা। রাইট। রাইবোজোমের ভেতরে বহু প্রকারের প্রোটিন থাকে, যার একটা বড় অংশ স্রেফ গাঠনিক উপাদান নয়, বরং এনজাইম হিসেবে কাজ করে। এই এনজাইমগুলোই প্রোটিন তৈরির জটিল রাসায়নিক বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত করে। এই এনজাইমগুলোর কারণেই রাইবোজোম স্রেফ একটা জড় পিণ্ড না হয়ে অত্যন্ত সক্রিয় একটা রাসায়নিক কারখানায় পরিণত হয়। দেন রাইবোজোমের এই আকার এবং তলানির সহগ বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট এর ওপর ভিত্তি করে এদের প্রধানত দুটি প্রকারে ভাগ করা হয়, 70S এবং 80S। হ্যাঁ, এই প্রকারভেদটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ডেটাগুলো একটু ভারী, কিন্তু বিস্তারিত জানাটা জরুরি। যেমন আদিকোষী জীবে যে 70S রাইবোজোম পাওয়া যায়, তার আণবিক ওজন হল 2.7 × 10⁶ ডলটন। 2.7 × 10⁶ ডেল্টন, রাইট? হ্যাঁ, এটি আবার দুটি সাব ইউনিটে বিভক্ত, বড়টি 50S এবং ছোটটি 30S। এই 70S রাইবোজোম মূলত তিনটি নির্দিষ্ট আরএনএ অণু, যথা 23S, 16S ও 5S, এবং মোট 52 প্রকারের প্রোটিন দ্বারা গঠিত। আর প্রকৃতকোষী জীবে থাকা 80S রাইবোজোমকে যদি আমরা দেখি, এর বিশালত আসলেই মাথা খারাপ করে দেওয়ার মতো। এর আণবিক ওজন প্রায় 40 × 10⁶ ডলটন। ভাবা যায় 70S এর তুলনায় এটা কতটা ভারী? 40 মিলিয়ন ডলটন। হ্যাঁ, আসলেই বিশাল। রাইট। এটিও দুটি সাব ইউনিটে বিভক্ত, বড়টি 60S এবং ছোটটি 40S। 80S রাইবোজোম গঠিত হয় 4টি আরআরএনএ অণু দিয়ে, যথা 18S, 28S, 5S এবং 5.8S। আর এর সাথে যুক্ত থাকে প্রায় 80 প্রকারের প্রোটিন অণু। 80 প্রকারের প্রোটিন? হ্যাঁ, এই গঠনগত বিশালতা এবং 80টি প্রোটিনের নিখুঁত কোঅর্ডিনেশনই আসলে আমাদের মতো জটিল জীবের প্রোটিন সংশ্লেষণকে সম্ভব করে তোলে। দেন তবে জীববিজ্ঞানের সব নিয়মেরই কিছু ব্যতিক্রম থাকে, তাই না? 70S বা 80S এর বাইরেও বেশ কিছু বিশেষায়িত রাইবোজোম জীবজগতে ছড়িয়ে আছে। একদম ঠিক বলেছেন, কিছু ব্যতিক্রম তো থাকবেই। যেমন ইউক্যারিওটিক বা প্রকৃত কোষের মাইটোকন্ড্রিয়া ধাত্রে এবং ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় 55S রাইবোজোম পাওয়া যায়। এই 55S রাইবোজোম আবার 35S এবং 25S সাবইউনিট নিয়ে গঠিত। আবার ছত্রাকের ক্ষেত্রে 77S রাইবোজোমের উপস্থিতির কথা জানা গেছে। হ্যাঁ, ছত্রাকের বিষয়টা বেশ ইন্টারেস্টিং। কিন্তু আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগে যে আমাদের মতো স্তন্যপায়ী প্রাণীর মাইটোকন্ড্রিয়াতেও এই 55S রাইবোজোমই থাকে। মানে আমরা তো প্রকৃত কোষী, আমাদের সব 80S হওয়ার কথা ছিল না? এই ব্যাপারটা আসলে বিবর্তনের একটা বড় রহস্যের দিকে ইঙ্গিত করে। যদিও আমরা সেদিকে আজ যাব না, তবে গঠনের পাশাপাশি অবস্থানের উপর ভিত্তি করেও এদের চমৎকার কিছু নামকরণ করা হয়। ও আচ্ছা, অবস্থানের উপর ভিত্তি করে। হ্যাঁ, যখন সাইটোপ্লাজমে কোনো রাইবোজোম মুক্ত অবস্থায় একা ভাসতে থাকে, তাকে বলা হয় মোনোসোম।
আর যখন এরা কোনো মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএর উপর সারিবদ্ধভাবে যুক্ত থাকে তাকে পলিরাইবোজোম বা পলিসোম বলা হয়। পলিজোম, হ্যাঁ, যেটা আমরা ওই অ্যানিমেশনে দেখলাম। ঠিক একইভাবে শুধু সাইটোপ্লাজমে অবস্থানকারীদের নির্দিষ্ট করে সাইটোরাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়ার ভেতর অবস্থানকারীদের মাইটোরাইবোজোম বলা হয়। দেন এতক্ষণ ধরে আমরা অনবরত 70S, 80S, 50S, 30S বলে যাচ্ছি। এখন সবচেয়ে বড় প্রশ্নটা আসা উচিত। হ্যাঁ, এই এস নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। একদম, আমার মনে ওই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। 50S আর 30S যোগ করলে তো গাণিতিকভাবে 80S হওয়ার কথা, কিন্তু আমরা বলছি 70S। আবার 60S আর 40S যোগ করলে হয় 100S, কিন্তু আমরা বলছি 80S। এই সাধারণ যোগফল কেন মিলছে না, আর এই এস জিনিসটাই বা আসলে কি? চমৎকার প্রশ্ন। এই এস সাধারণ কোনো ওজন বা ভরের একক নয়। সেন্ট্রিফিউজ যন্ত্রে অত্যন্ত দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় কোনো বস্তুকে যখন ঘোরানো হয় তখন তরলের নিচে তলানি জমার বা অধক্ষেপ পড়ার একটা নির্দিষ্ট হার থাকে। একেই বলা হয় সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট বা অধক্ষেপণ গুণাঙ্ক। আচ্ছা, মানে এটা তলানি পড়ার হার। রাইট। আর এই হারের এককটি হল ভেদবার্গ একক বা ভেদবার্গ ইউনিট। বিখ্যাত সুইডিশ প্রাণ রসায়নবিদ থিওডর ভেদবার্গের নামের প্রথম অক্ষর এস থেকে এর উৎপত্তি। ব্যাপারটা অনেকটা তরলের ভেতর অ্যারোডাইনামিক্সের মতো। অ্যারোডাইনামিক্স একটু ক্লিয়ার করবেন? ধরুন, একটা আস্ত কাগজ যেভাবে বাতাসে ভাসে সেটাকে দুমড়ে মুচড়ে গোল পাখি ফেললে তা অনেক দ্রুত নিচে পড়ে, তাই না? ভর একই থাকলেও আকার পরিবর্তনের কারণে পড়ার হার বদলে যায়। ঠিক তেমনি সাব ইউনিটগুলো যখন আলাদা থাকে তাদের তলানি জমার হার একরকম, কিন্তু যখন তারা একসাথে যুক্ত হয়ে নতুন একটা আকার ধারণ করে তখন তাদের সারফেস এরিয়া বা পৃষ্ঠতল কমে যায় বলে তারা ভিন্ন হারে তলানি হিসেবে জমা হয়। এ কারণেই 50S আর 30S একসাথে যুক্ত হলে তাদের অধক্ষেপণের হার 80S না হয়ে 70S হয়। দেন এবার আমরা এই অঙ্গাণুটির একেবারে ভেতরের রাসায়নিক গঠনের দিকে একটু নজর দেব। হ্যাঁ, রাসায়নিক গঠনটা জানা খুব দরকার। রাসায়নিকভাবে দেখলে রাইবোজোমের মূল কারিগর দুটি, প্রোটিন এবং রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ। এখানে একটা অদ্ভুত ভারসাম্য দেখা যায়। একটা আদর্শ রাইবোজোমে প্রোটিন এবং আরআরএনএর অনুপাত প্রায় 1.1, অর্থাৎ এর মোট গঠনের প্রায় 50% হল প্রোটিন আর বাকি 50% হল আরআরএনএ। ঠিক বলেছেন। রাসায়নিক গঠনটা এত সাধারণ মনে হলেও এর ভেতরে আরও কিছু সূক্ষ্ম উপাদান আছে। যেমন ধরুন, এতে 2-3 প্রকারের আরএনএজ বা আরএনএজ এনজাইম থাকে। এছাড়া কিছু অতি গুরুত্বপূর্ণ ধাতব আয়ন রাইবোজোমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকে। ধাতব আয়ন মানে কি কি আয়ন থাকে? যেমন ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিজ আয়ন। এই আয়নগুলোর কাজ কি জানেন? আরএনএর ব্যাকবোন বা মেরুদণ্ড হল নেগেটিভ চার্জযুক্ত। তো এতগুলো নেগেটিভ চার্জ তো একে অপরকে বিকর্ষণ করে রাইবোজোমকে ভেঙে ফেলার কথা। রাইট, নেগেটিভ চার্জ তো বিকর্ষণ করবেই। হ্যাঁ, কিন্তু এই পজিটিভ আয়নগুলো, বিশেষ করে ম্যাগনেসিয়াম, আঠার মতো কাজ করে সেই নেগেটিভ চার্জগুলোকে একসাথে আটকে রাখে এবং রাইবোজোমের গাঠনিক স্থিতিশীলতা বজায় রাখে। তাহলে এবার রাইবোজোমের ভেতরের কর্মযোগ্য কিভাবে চলে সেটা বুঝতে এর নির্দিষ্ট সাইট বা স্থানগুলো সম্পর্কে জানতে হবে। আমরা যদি রাইবোজোমের বৃহৎ উপ-একক বা লার্জ সাবইউনিটের একটা কালার কোডের ডায়াগ্রাম কল্পনা করি, তাহলে সেখানে 4টি গুরুত্বপূর্ণ সাইট স্পষ্টভাবে দেখা যাবে। একদম, এই 4টি সাইট খুবই অ্যাক্টিভ। প্রোটিন তৈরির এই কারখানায় মূলত 4টি সাইট কাজ করে। এগুলো হলো অ্যামাইনো অ্যাসাইল বা এ স্থান, পেপটাইডিল বা পি স্থান, নির্গমন বা ই স্থান এবং মেসেঞ্জার আরএনএ সংযুক্ত স্থান। পুরো ব্যাপারটা আমার কাছে একটা স্বয়ংক্রিয় কনভেয়ার বেল্টের মতো মনে হয়। হ্যাঁ, কনভেয়ার বেল্টের অ্যানালজিটা একদম পারফেক্ট। প্রতিটি সাইটের কাজ অত্যন্ত সুনির্দিষ্ট। প্রথমে এ সাইট বা অ্যামাইনো অ্যাসাইল স্থানে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ নতুন একটা অ্যামিনো অ্যাসিড বহন করে নিয়ে এসে যুক্ত হয়। এরপর সে অ্যামিনো অ্যাসিডটি পাস হয়ে যায় পি সাইট বা পেপটাইডাল স্থানে। আচ্ছা, পি সাইট? হ্যাঁ, এখানেই আসল ম্যাজিকটা ঘটে। অ্যামিনো অ্যাসিডগুলো একে অপরের সাথে পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে পলিপেপটাইড শৃঙ্খলের দৈর্ঘ্য ক্রমশ বাড়াতে থাকে। আর শেষে যখন প্রোটিনের লম্বা চেনটা তৈরি হয়ে যায় তখন সেটি নির্গমন বা ই স্থান দিয়ে মুক্ত হয়ে বেরিয়ে যায়।
এখানে মনে রাখতে হবে রাইবোজোমের বড় উপএককে এই পি, এ এবং ই সাইট তিনটি একেবারে গায়ে গায়ে পাশাপাশি অবস্থান করে। দেন কিন্তু এই পুরো কারখানাটা সারাক্ষণ জোড়া লেগে বসে থাকে না। যখন প্রোটিন তৈরির কাজ থাকে না, তখন সাবইউনিটগুলো সাইটোপ্লাজমে সম্পূর্ণ আলাদা ও মুক্ত অবস্থায় ভেসে বেড়ায়। হ্যাঁ, এটা একটা বড় পয়েন্ট। এটা সত্যি একটা ইন্টারেস্টিং পয়েন্ট। কিন্তু যদি এরা তরলের ভেতর অন্ধের মতো আলাদা ভেসে বেড়ায়, তবে ঠিক সময়েরা জোড়া লাগে কিভাবে? আসলে কেবল যখনই কোষে প্রোটিন সংশ্লেষণের প্রয়োজন পড়ে, তখনই নির্দিষ্ট সংকেত পেয়ে এরা একত্রিত হয়ে পূর্ণাঙ্গ দেহ গঠন করে। প্রোক্যারিওটিক কোষে 50S এবং 3S মিলে 70S তৈরি করে, আর ইউক্যারিওটিক কোষে 60S এবং 40S মিলে 80S গঠন করে। হ্যাঁ, মেসেঞ্জার আরএনএ যখন টেমপ্লেট নিয়ে আসে, মূলত তার রাসায়নিক আকর্ষণের কারণেই সাবইউনিটগুলো নিখুঁতভাবে একে অপরের সাথে যুক্ত হয়ে যায়। কাজ শেষে এরা পুনরায় একে অপরের কাছ থেকে পৃথক হয়ে যায়। মানে কাজ শেষ তো আলাদা হয়ে গেল। ঠিক। সবসময় জোড়া লেগে থাকলে কোষের যে পরিমাণ শক্তির অপচয় হতো, এই ডাইনামিক মেকানিজমটি তা দারুণভাবে রোধ করে। দেন বিজ্ঞানীরা এই রাইবোসোমের বাহ্যিক কাঠামোর একটা দারুণ মডেল দাঁড় করিয়েছেন। বিজ্ঞানী জে.এ. লিউকের দেওয়া গঠন মডেলটি এক্ষেত্রে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। হ্যাঁ, লিউকের মডেলটা বেশ জনপ্রিয়। লিউকের মডেল অনুযায়ী রাইবোসোমের ছোট উপ-এককটিকে দেখলে মনে হয় এর তিনটি নির্দিষ্ট ভৌগোলিক অংশ রয়েছে। এগুলো হলো মস্তক, পাদদেশ এবং মঞ্চ, মানে হেড, বেস এবং প্ল্যাটফর্ম। শুনে মনে হচ্ছে কোনো পাহাড় বা উপত্যকার বর্ণনা পড়ছি। অনেকটা সেরকমই, বুঝলেন। একইভাবে বড় উপ-এককটিরও তিনটি খাঁজ কাটা অংশের সূক্ষ্ম বর্ণনা দিয়েছেন তিনি: চূড়া বা রেজ, বৃন্ত বা স্টক এবং কেন্দ্রীয় স্ফীত অংশ বা সেন্ট্রাল প্রোট্রুবারেন্স। কেন্দ্রীয় স্ফীত অংশ, হ্যাঁ। এই যে উপত্যকা আর পাহাড় চূড়ার মতো এবড়ো-খেবড়ো গঠন, এটা কোনোভাবেই এলোমেলো নয়। ছোট উপ-এককের মঞ্চ বা প্ল্যাটফর্ম এবং বড় উপ-এককের কেন্দ্রীয় স্ফীত অংশের এই নিখুঁত খাঁজগুলোই মেসেঞ্জার আরএনএ এবং ট্রান্সফার আরএনএকে একদম সঠিক অ্যাঙ্গেলে আটকে রাখে, যাতে প্রোটিন তৈরির কাজটায় বিন্দুমাত্র ভুল না হয়। দেন এবার যদি আমরা একটা একক রাইবোজোমের প্রোটিন তৈরির সম্পূর্ণ ভিজুয়াল চিত্রটা মাথার ভেতর সাজাই, ব্যাপারটা কেমন দাঁড়াবে? ভিজুয়ালি চিন্তা করলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ধরুন কল্পনা করা যাক একটা 80S রাইবোজোম কাজ করছে। নিচে রয়েছে ছোট 40S এবং ওপরে রয়েছে বড় 60S সাবইউনিট। এই দুই সাবইউনিটের ঠিক মাঝখান দিয়ে একটা সূক্ষ্ম সুতোর মতো মেসেঞ্জার আরএনএ পার হয়ে যাচ্ছে, আর সেই সুতো থেকে তথ্য পড়ে ট্রান্সফার আরএনএ নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড এনে দিচ্ছে, যা 60S সাবইউনিটের ভেতর দিয়ে পরপর যুক্ত হয়ে নতুন প্রোটিন অণুর একটা লম্বা চেইন তৈরি করছে। এর পাশাপাশি আরেকটা চমকপ্রদ ভিজুয়াল হল পলিরাইবোজোম বা পলিসোম। কোষের যখন ইমার্জেন্সি ভিত্তিতে প্রচুর প্রোটিন লাগে, তখন একটা মাত্র এমআরএনএ সুতোকে ঘিরে অনেকগুলো রাইবোজোম একসাথে যুক্ত হয়ে যায়। আচ্ছা, মানে একই সুতোয় অনেকগুলো রাইবোসোম। রাইট, যেন একটা বিশাল প্রোডাকশন লাইন, যেখানে একই ব্লুপ্রিন্ট দেখে অনেকগুলো রাইবোজোম একই সাথে প্রোটিনের লম্বা চেইন তৈরি করতে থাকে। এটি কোষের অবিশ্বাস্য কর্মদক্ষতার একটা চরম উদাহরণ। দেন ট্রান্সলেশন প্রক্রিয়ায় রাইবোজোম তো কোষের যাবতীয় প্রোটিন তৈরি করে, কিন্তু এই প্রোটিন ফ্যাক্টরিগুলো নিজেরা কিভাবে তৈরি হয়, এটা তো একটা বড় প্রশ্ন। হ্যাঁ, উৎপত্তির এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আদিকোষের ক্ষেত্রে রাইবোজোম সরাসরি তাদের ডিএনএ বা আদিক্রোমোজোম থেকেই উৎপন্ন হয়, কিন্তু প্রকৃত কোষে মেকানিজমটা একটু আলাদা। এখানে সাবইউনিট দুটি নিউক্লিয়াসের অভ্যন্তরে পৃথকভাবে তৈরি হয় এবং তারপর সেখান থেকে বের হয়ে সাইটোপ্লাজমে এসে জমা হয়। ঠিক এখানেই চিকিৎসা বিজ্ঞানের খুব চমৎকার একটা দিক লুকিয়ে আছে। খেয়াল করে দেখুন, আদিকোষ বা ব্যাকটেরিয়ার রাইবোজোম মানে 70S রাসায়নিকভাবে মানবদেহের প্রকৃত কোষের রাইবোজোম মানে 80S থেকে সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা, হ্যাঁ। যখন আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ডাক্তাররা টেট্রাসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিনের মতো অ্যান্টিবায়োটিক দেন। এই অ্যান্টিবায়োটিকগুলো মানুষের কোষে ঢুকেও আমাদের কোনো ক্ষতি করে না, কারণ এরা ডিজাইন করা হয়েছে শুধুমাত্র 70S রাইবোজোমের প্রোটিন সংশ্লেষণকে ব্লক করার জন্য। ওয়াও, মানে ওরা স্পেসিফিকলি 70S-কে টার্গেট করে। একদম। মানবদেহের 80S রাইবোজোমের প্রোটিন তৈরিতে এরা কোনো ব্যাঘাতি ঘটাতে পারে না। এই একটা পার্থক্যের কারণেই
অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে। দেন রাইবোজোমকে আমরা সবাই প্রোটিন ফ্যাক্টরি বলি, হ্যাঁ। কিন্তু এর বাইরেও যে এর আরও কত বহুমুখী কাজ আছে সেটা অনেকেই এড়িয়ে যায়। হ্যাঁ, প্রোটিন সংশ্লেষণ ছাড়াও এর বেশ কিছু ইম্পর্ট্যান্ট কাজ আছে। সত্যি বলতে এর অন্যান্য কাজগুলো আমাকে বেশ অবাক করেছে। যেমন কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহনের জন্য যে সাইটোক্রোম নামের উপাদানটি লাগে সেটাও এই রাইবোজোমে উৎপাদন করে। আবার স্নেহ জাতীয় পদার্থ বা লিপিডের বিপাকক্রিয়া এবং গ্লুকোজের ফসফোরাইলেশন ঘটাতেও রাইবোজোমের বিশেষ অবদান রয়েছে। তবে আমার কাছে সবচেয়ে দারুণ লাগে এর প্রোটেক্টিভ বা সুরক্ষামূলক কাজটা। সুরক্ষামূলক কাজ? হ্যাঁ, ধরুন সাইটোপ্লাজমের ভেতর নিউক্লিয়াস নামের কিছু ধ্বংসাত্মক এনজাইম ঘুরে বেড়ায়, যারা সুযোগ পেলেই মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএকে ধ্বংস করে দিতে চায়। রাইবোজোম এই এমআরএনএকে সুরক্ষিত রাখে। ওহ, আচ্ছা। শুধু তাই নয়, সদ্য তৈরি হওয়া নতুন পলিপেপটাইড চেনটিকেও চারপাশের প্রোটিওলাইটিক এনজাইমের হাত থেকে রক্ষা করে। অর্থাৎ সে শুধু প্রোটিন তৈরিই করে না, সেগুলোকে আগলে রাখার কাজটাও নিষ্ঠার সাথে করে। দেন আলোচনার একেবারে শেষে এসে প্রোটিন সংশ্লেষণের শুরুর ওই মেকানিজমটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। সাব ইউনিটগুলো শুরুতে ঠিক কিভাবে একে অপরের সাথে যুক্ত হয়? হ্যাঁ, এই প্রসেসটা দিয়ে শেষ করা যায়। ট্রান্সলেশন বা প্রোটিন তৈরির একদম শুরুতে মেসেঞ্জার আরএনএ প্রথমে এসে ছোট সাব ইউনিটটির সাথে সংযোগ স্থাপন করে। অর্থাৎ আদিকোষের ক্ষেত্রে সে 30S এর সাথে এবং প্রকৃত কোষের ক্ষেত্রে 40S এর সাথে আগে যুক্ত হয়। একদম নিখুঁত। ছোট সাব ইউনিটটির সাথে এমআরএনএ যুক্ত হওয়ার পরেই কেবল সেখানে আদিকোষে বড় 50S-এ 70S গঠন করে এবং প্রকৃত কোষে বড় 60S-এ সম্পূর্ণ 80S একক গঠন করে। আর ঠিক এভাবেই সংশ্লেষণ শুরুর চূড়ান্ত ধাপটি সম্পন্ন হয়। রাইবোজোম প্রতিনিয়ত নিরলসভাবে আমাদের কোষকে বাঁচিয়ে রাখার জন্য এই প্রোটিন তৈরি করে যাচ্ছে। কিন্তু ভেবে দেখুন তো, যদি কোনো ক্ষতিকারক ভাইরাসের আরএনএ আমাদের কোষে ঢুকে ঠিক এই মেকানিজমটাকে হাইজ্যাক করে ফেলে, যদি সে আমাদের এই প্রোটিন ফ্যাক্টরিকে বাধ্য করে ভাইরাসের নিজের প্রাণঘাতী প্রোটিন তৈরি করতে, তবে কি আমাদের এই অত্যন্ত প্রয়োজনীয় রক্ষাকারী অঙ্গাণুই আমাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হতে পারে না?